আবারও ট্রিপ ক্যান্সেল, অফিসের প্রেশার, ওয়ার্কলোড আর লিভ না পাওয়ার চক্করে পাহাড় আর সমুদ্রের প্ল্যানগুলো কি শুধুই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আটকে আছে? হাতে মাত্র শনি আর রবিবার, এই ছোট্ট উইকেন্ডেই আমরা খুঁজি একটা পারফেক্ট এসকেপ। আর তোমাদের সেই খোঁজ শেষ করতেই আজকের এই ভিডিও। কারণ কলকাতা ঠিক আশেপাশেই লুকিয়ে আছে এমন কিছু আনরিয়েল ডেস্টিনেশন যা দেখলে তোমাদের মুখ থেকে একটা কথাই বেরোবে, এটা সত্যি কলকাতার এত কাছে। আজকের এপিসোডে আমি দেব সেরা 10টা দুর্দান্ত জায়গার হদিশ। আর হ্যাঁ, সেই চেনা জায়গার বাইরে গিয়ে দেব নতুন কিছু জায়গার খোঁজ, যার কোনোটাতে তোমরা পাবে দিগন্ত বিস্তৃত নির্জন সমুদ্রের গর্জন, কোনোটাতে আবার রহস্যে মোড়া ঘন জঙ্গল, আবার কোথাও মন শান্ত করা পাহাড়ি ভাইব। আর সবথেকে বড় কথা, এই প্রত্যেকটা জায়গায় 1 বা 2 দিনের শর্ট ট্রিপের জন্য একদম পারফেক্ট। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা হতে চলেছে একটা কমপ্লিট গাইড, কিভাবে যাবে, কোথায় থাকবে আর কি বা দেখবে। মানে ট্রিপ প্ল্যান করার একদম পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই একটা ভিডিওতেই। ব্যাগ প্যাক করার জন্য এবার তৈরি হয়ে নাও, চলো শুরু করা যাক আজকের জার্নি। আমি দীপ আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। সোনকুপি, পুরুলিয়া। লিস্টে শুরুতেই থাকছে পুরুলিয়ার এমন একটা আনকরা আর অফবিট ডেস্টিনেশন যার নাম হয়তো অনেকেই শোনোনি, সোনকুপি। পুরুলিয়া মানেই যে শুধু চেনা অযোধ্যা পাহাড় তা কিন্তু নয়। যারা একটু র অ্যাডভেঞ্চার আর ঘন জঙ্গলের আসল ভাইব খুঁজছো তাদের জন্য এই জায়গাটা জাস্ট ম্যাজিক্যাল। সোনকুপির চারপাশটা ঘিরে রয়েছে মাঠা ফরেস্ট রেঞ্জের গভীর জঙ্গল, আর এই জঙ্গলের বুক ছেড়ে লুকিয়ে আছে এমন একটা পাহাড় যার কথা খুব কম মানুষই জানে, আড়াল কানালি। এই পাহাড়ের টপে পৌঁছালে যে 360 ডিগ্রি ভিউ তোমরা পাবে তা সত্যি এক কথায় অবিশ্বাস্য। উপর থেকে চারপাশের জঙ্গল আর বিস্তীর্ণ জায়গাটাকে জাস্ট স্বপ্নের মতন লাগে। আর যদি তোমরা একটু ট্রেকিং প্রেফার করো তাহলে জঙ্গল চিরে ট্রেকিং করো আর সোজা চলে আসতে পারো ডাউরি নালা। এটা এই এলাকার একটা ইনক্রেডিবল জায়গা যেখানে প্রকৃতির এক অদ্ভুত সুন্দর রূপ তোমরা ফিল করতে পারবে। সবথেকে বড় কি সুবিধাটা হলো জানো, সোনকুপিতে বেস ক্যাম্প করে তোমরা চাইলেই খুব সহজে পুরুলিয়ার চেনা অযোধ্যা সার্কিটটাও কিন্তু কভার করতে পারো। তাই হাতে যদি মাত্র 1 বা 2 দিন সময় থাকে আর তোমরা পুরুলিয়ার ভিড় থেকে দূরে কোনো একটা শান্ত আর নির্জন জায়গা যদি খুঁজছো, এই সোনকুপি হতে পারে তোমাদের জন্য একটা দারুণ অপশন। এবার আসি সবথেকে জরুরি কথায়, কোথায় থাকবে। সোনকুপি গ্রামের ঠিক আশেপাশেই বেশ কিছু সুন্দর রিসর্ট আছে। জঙ্গল আর পাহাড়ের এই শান্ত পরিবেশে প্রকৃতির একদম কাছাকাছি থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের দারুণ হবে। তবে তোমরা যদি কিছু আউট অফ দ্য বক্স খুঁজছো তাহলে পাতাল ঘর তোমাদের জন্য হতে পারে একটা দারুণ অপশন। কেন এই জায়গাটা স্পেশাল? কারণ এটা হলো পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র হবিট হাউস থিম রিসর্ট। মাটির নিচে তৈরি করা অদ্ভুত সুন্দর ঘরগুলো থাকার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। আর পাতাল ঘর যে তোমাদের এই ট্রিপটাকে মেমোরেবল বানাবে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবার আসে কিভাবে যাবে। খুবই সোজা, হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠে সোজা নেমে পড়ো বরাভূম কিংবা পুরুলিয়া জংশনে। তবে বরাভূম থেকে সোনকুপির ডিস্টেন্স অনেকটাই কাছে। স্টেশন থেকে ক্যাব কিংবা গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যেতে পারো রিসর্ট। আর যারা রোড ট্রিপ প্ল্যান করছো তারা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে কলকাতা থেকে খড়গপুর হয়ে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যেতে পারো সোনকুপি। রাস্তার ল্যান্ডস্কেপ জাস্ট অনবদ্য। কলকাতা থেকে ট্রেন বা গাড়ি যেটাতেই যাও না কেন সোনকুপি পৌঁছাতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লেগেই যাবে। অর্থাৎ সকালে বেরোলে লাঞ্চের আগেই তোমরা পৌঁছে যাবে তোমাদের ডেস্টিনেশন। এবার আসি খরচের খাতায়। সোনকুপি আর পাতাল ঘরে খরচের কথায় যদি আসি তাহলে 1 বা 2 দিনের জন্য তোমাদের জনপ্রতি খরচ পড়তে পারে 3500 থেকে 4500 টাকার মধ্যে, যদিও বা এটা ডিপেন্ড করছে যে তোমরা কোন রিসর্টটাকে প্রেফার করছো। আর হ্যাঁ, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম, তাই চেক করতে ভুলো না, কারণ কি সমস্ত ইনফরমেশন তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। পারিখি। এবার আসছি আমাদের লিস্টের 2য় নম্বর ডেস্টিনেশনে। আর সত্যি বলতে এটা আমার অন্যতম ফেভারিট একটা জায়গা। আচ্ছা ভাবো তো, যদি আমি বলি কলকাতার কাছে এমন একটা জায়গা আছে যেখানে গেলে তোমরা একই সাথে পাবে সমুদ্রের ঢেউ, শান্ত পাহাড়, বয়ে চলা নদী, ঘন জঙ্গল, বিশাল লেক, ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি, ম্যানগ্রোভ অরণ্য আর তার সাথে বেশ কিছু প্রাচীন মন্দির। কি এতগুলো জিনিস এক জায়গায়, শুনে অবাক হচ্ছে তাই না? বিশ্বাস হচ্ছে না তাই তো? আমারও হয়নি। হয়তো নামটা অনেকেই প্রথমবার শুনছো। জায়গাটার নাম পারিখি।
শহরের এই দম বন্ধ করা ক্লান্তি থেকে দূরে কলকাতার ঠিক কাছে যে প্রকৃতির এমন একটা জাদুকরী ক্যানভাস লুকিয়ে আছে, যা হয়তো নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করা ভীষণ কঠিন। আর চোখ বন্ধ করে একটু ভাবো তো, সামনে দিগন্ত বিস্তৃত অচেনা সমুদ্র। বীচটা এতটাই আনএক্সপ্লোর্ড আর পরিচ্ছন্ন যে ঢেউয়ের শব্দ ছাড়া এখানে কোনো শব্দই পাবে না তোমরা। আর সেই শান্ত বালুচরে সারাদিন ধরে আলপনা এঁকে চলেছে হাজার হাজার লাল কাঁকড়ার দল। দৃশ্যটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। সমুদ্রের এই মুগ্ধতা কাটাতে না কাটাতেই মাত্র 1 ঘন্টার একটা ছোট্ট ড্রাইভ, আর তারপরে তোমরা পৌঁছে যাবে পাহাড়ের কোলে পঞ্চলিঙ্গেশ্বরে। সবুজে ঘেরা শান্ত পাহাড় আর তার গায়ে লুকিয়ে থাকা প্রাচীন সব মন্দির, পুরো পরিবেশটাতে যেন একটা অদ্ভুত স্পিরিচুয়াল ভাইব জড়িয়ে আছে। আর এর ঠিক কাছেই লুকিয়ে আছে একটা সুবিশাল লেক, যার চারপাশে ল্যান্ডস্কেপ এতটাই স্নিগ্ধ এবং মায়াবী যে হঠাৎ করে দেখলে মনে হবে যেন বিদেশের কোনো লোকেশন। তবে পারেখির গল্পের সবথেকে রোমাঞ্চকর অধ্যায়টা লুকিয়ে আছে একটা নদীর বুকে, যেই নদীর নাম বুড়িবালাম। এই নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায় আমাদের ইতিহাস, এক গর্বের গল্প। এখান থেকেই ব্রিটিশদের সঙ্গে বীরের মতন লড়াই করে গিয়ে শহীদ হয়েছিলেন বাঘা যতীন। জলের ছলাৎ ছলাৎ শব্দে কান পাতলে আজও যেন সেই রোমাঞ্চ ছুঁয়ে যায়। নদীর মোহনা দিয়ে এগোতেই দুপাশের গভীর ম্যানগ্রোভ জঙ্গল, আর সিজনে গেলে দেখতে পাবে পুরো আকাশ ঢেকে আছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির ডানায়। সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব সিম্ফনি। বন্ধুদের আড্ডায় যখন পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল এই নিয়ে তুমুল তর্ক চলছে, পারেখি তখন মুচকি হেসে সবকটা রূপ একসাথে মেলে ধরে। মাত্র 1 বা 2 দিনের মধ্যেই ছোট্ট একটা ছুটিতে তোমরা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো এই ডেস্টিনেশনে। এবার বলি কলকাতা থেকে যাবে কি করে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে বালেশ্বরে প্রচুর ট্রেন আছে। সময় লাগবে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মতন। বালেশ্বর নেমে ওখান থেকে একটা অটো বা টোটো করে 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব গেলেই কিন্তু পারেখি। টোটোর ভাড়া পড়তে পারে সেই ক্ষেত্রে 700 থেকে 800 টাকা। আর যারা ভাবছো বাইক বা গাড়ি নিয়ে আসবে, তারা চাইলে NH16 ধরে 5 থেকে 6 ঘন্টার দরুন ড্রাইভ। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 250 কিলোমিটার। উইকেন্ডের জন্য এর থেকে সহজ রুট আর কি বা হতে পারে। এবার আসি থাকার জায়গায় কোথায় থাকবে। পারেখি বিচের পাশাপাশি অনেক কটা বিচ ক্যাম্প তৈরি হয়েছে। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন যে কোনো একটা জায়গাতেই থাকতে পারো। তবে আমার সেরা জায়গাটা লাগে টরন্টো বিচ ক্যাম্পকে। এই ক্যাম্পটা সত্যিই খুব ভালো আর পরিবেশটাও দারুণ। আর এদের সব থেকে বড় সুবিধাটা কি জানো? এরা একেবারে বালেশ্বর টু বালেশ্বর একটা ফুল প্যাকেজ তোমাদের করে দেবে। মানে জাস্ট বালেশ্বরে তোমরা নামো, বাকি সমস্ত টেনশন এনারাই নিয়ে নেবে। এবার আসি খরচের কথায়। এই 1 রাত 2 দিনের পুরো ট্রিপটার জন্য জনপ্রতি খরচ পড়তে পারে 3500 থেকে 4000 টাকার মতন। শিমলিপাল এবার আমাদের লিস্টে 3 নম্বর জায়গা, জঙ্গল। তবে এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এক অদ্ভুত রোমাঞ্চ আর রহস্যে ঘেরা এক আদিম অরণ্য। শিমলিপাল ন্যাশনাল পার্ক। সমুদ্র আর পাহাড়ের স্নিগ্ধতা থেকে বেরিয়ে যারা একটু গা চমচমে ডকুমেন্টারি স্টাইলের জায়গা খুঁজছো, তাদের জন্য এই জায়গাটা জাস্ট পারফেক্ট। একটু ভাবো, চারপাশে বিশাল সব শাল গাছের গহীন জঙ্গল। গাছের পাতায় ক্যানাপি ভেদ করে সূর্যের আলো ঠিক মতন মাটিতে পৌঁছাতেও পারছে না। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসছে কোনো অজানা পাখির ডাক। শুকনো পাতার ওপর দিয়ে কোনো বন্য প্রাণীর হেঁটে যাওয়ার শব্দও আসছে। চারদিকে সাসপেন্সে বুকের ভেতরটা জাস্ট দুক করছে। যে কোনো মুহূর্তে মনে হবে এই বুঝি ঝোপের আড়াল থেকে কিছু একটা বেরিয়ে এলো। আর শিমলিপালের সব থেকে বড় রহস্য কি জানো? এখানকার মেলানিস্টিক টাইগার। গোটা পৃথিবীতে মাত্র 8 থেকে 10টা এরকম মেলানিস্টিক টাইগার আছে। আর ভাবো তো, কলকাতার এত কাছে থেকেও আজও পর্যন্ত অনেকেই এই ব্যাপারটা জানে না। তাই এই বিরল বাঘের দেখা পেতে কিন্তু তোমরা চলে আসতেই পারো শিমলিপাল। শুধু বাঘই নয়, এখানে তোমরা পাবে নানান ধরনের পাখি। তার সঙ্গে তোমরা দেখতে পাবে জায়ান্ট স্কুইরেল, হরিণ, পিকক এবং নানান ধরনের প্রাণী। কি করে যাবে? ট্রেনে হাওড়া বা শালিমার থেকে ট্রেনে সোজা নেমে পড়তে পারো বারিপাদা বা বালেশ্বর। সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা জঙ্গল। গাড়িতে বা বাইকে আসলে NH16 ধরে 5 থেকে 6 ঘন্টার মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারো কিন্তু এই শিমলিপাল। এবার আসি খরচের খাতায়। 1 বা 2 দিনের জন্য এই উইকেন্ড ট্রিপ প্ল্যান করলে তোমাদের মোটামুটি খরচ পড়তে পারে 2 থেকে 5,000 টাকার মতন। এটা ডিপেন্ড করছে তোমাদের গ্রুপের সাইজ অনুযায়ী, কারণ শিমলিপালে সাফারি করতে পার সাফারির খরচ পড়ে 5,000 টাকার মতন যদি তোমরা ফরেস্ট থেকে গাড়ি নাও। ভিতরকণিকা আমাদের লিস্টের 4 নম্বর ডেস্টিনেশন, ভিতরকণিকা। তবে সত্যি বলতে এটা শুধুই একটা উইকেন্ড ডেস্টিনেশন নয়, এটা হলো প্রকৃতির এক বিশাল রহস্যময় দুর্গ। সুন্দরবনের পরে ভারতের 3য় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো এই ভিতরকণিকা।
কিন্তু এই জঙ্গলের আসল গুরুত্বটা কোথায় জানো? এখানকার ইকোসিস্টেম জাস্ট আনরিয়েল। জঙ্গল চিরে বয়ে চলা এই অন্ধকার খাড়িগুলোতে রাজত্ব করে পৃথিবীর বৃহত্তম লোনা জলের কুমির। এই পুরো ইকোসিস্টেমের ব্যালেন্স ধরে রাখতে এই প্রাগ ঐতিহাসিক দৈত্যগুলোর ভূমিকা কিন্তু বিশাল। শুধুই কি কুমির, এই একটা জঙ্গলেই তোমরা দেখতে পাবে 8টা আলাদা প্রজাতির কিংফিশার, আর শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখির মেলা। এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে হরিণ, বুনো শুয়োর, তাছাড়াও নানান ধরনের প্রাণী। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে এই জঙ্গলের থেকে একটু দূরেই। ভিতরকণিকার গা ঘেঁষেই রয়েছে একটা আন করা নতুন বিচ, প্যান্থা বিচ। গা ছমছমে জঙ্গল সাফারির ঠিক পরে এমন একটা বিস্তীর্ণ শান্ত নীল সমুদ্রের সামনে এসে যখন দাঁড়াবে, তখন মনে হবে এখন পৃথিবীতে চলে এসেছি। দিগন্ত বিস্তৃত সাদা বালি, ব্যাকগ্রাউন্ডে ঝাউবনের সারি, আর পরিষ্কার সৈকত জুড়ে সারাদিন ছুটে বেড়ানো অজস্র লাল কাঁকড়ার দল। এখানের পরিবেশটা এতটাই শান্ত আর মায়াবী যে ঢেউয়ের গর্জন ছাড়া আর কোনো কোলাহলই তোমাদের কানে আসবে না। যারা উইকেন্ডে একটু অ্যাডভেঞ্চার এবং তার সাথে একটা শান্ত বিচ খুঁজছো, তাদের জন্য ভিতরকণিকার থেকে বেটার অপশন কিছু হতেই পারে না। আর হ্যাঁ, এখানে শুধু কয়েকটা কুমির নেই, এখানে প্রচুর কুমির দেখতে পাবে তোমরা। তাই যারা ওয়াইল্ড লাইফ লাভার্স, তাদের জন্য কিন্তু এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস বলতে পারি। কি করে যাবে? হাওড়া বা শালিমার থেকে ট্রেন ধরে সোজা নেমে পড়ো ভদ্রক। জার্নি 4 থেকে 5 ঘন্টার মতন। স্টেশন থেকে একটা গাড়ি কিংবা অটো করে সোজা চলে আসো জয়নগর কিংবা চাঁদবালি ঘাটে, যেখান থেকে জঙ্গল সাফারির বোট ছাড়ে। আর যদি রোড ট্রিপ করতে চাও, তাহলে NH16 ধরে সোজা চলে আসতে হবে তোমাদেরকে ভদ্রক। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 320 কিলোমিটারের মতন। এবার বলি কোথায় থাকবে। ভিতরকণিকার আশেপাশে বেশ কিছু ইকো ক্যাম্প আছে, কিন্তু আমার প্রেফারেন্স হচ্ছে জঙ্গলস অ্যাভেঞ্জার্স রিসর্ট। তার কারণ হচ্ছে এটা লোকেশন বোট সাফারি ছাড়ার জায়গার থেকে একদম কাছে। শেষে আসি খরচের কথায়। ভিতরকণিকা ট্যুর প্ল্যান করতে গেলে তোমাদের কিন্তু মোটামুটি খরচ পড়তে পারে 5 থেকে 10 হাজার টাকার মতন। তবে সেটা ডিপেন্ড করবে তোমরা কোন রিসর্টে থাকছো এবং কতগুলো সাফারি তোমরা বুক করছো। বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড় আমাদের লিস্টের 5 নম্বর ডেস্টিনেশন। এমন একটা জায়গা যেখানে পৌঁছালে মনে হবে যেন টাইম মেশিনে করে এক নিমেষেই অনেকটা পিছিয়ে গেছি। রুক্ষ লাল মাটির আঁকাবাঁকা পথ, বিশাল পাহাড়ের কোলে ঘেঁষে থাকা ছোট ছোট আদিবাসী গ্রাম, আর তার সঙ্গে শালমহুয়ার গহীন অরণ্য। জায়গাটার নাম বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড়। এখানকার রূপটা যেন ঠিক আনকাট আর র ফুটেজের মতন, কোনো আর্টিফিশিয়াল সাজগোজ নেই। বেলপাহাড়ি পেরিয়ে পাহাড়ের রাস্তা ধরে যখন তোমরা আরও ভিতরের দিকে যাবে, মানে কাঁকড়াঝোড়ের দিকে এগোবে, তখন দুপাশের সবুজের মাঝে অদ্ভুত একটা নিস্তব্ধতা। জঙ্গলের বুক ছেড়ে হঠাৎ করেই সামনে এসে পড়বে ঘাগরা জলপ্রপাতের কালো পাথরের খোঁজ দিয়ে বয়ে চলা জলধারা, কিংবা খ্যান্দ্রানি লেকের শান্ত আয়নার মতন জল। যারা অফবিট ট্র্যাভেলের রিয়েল থ্রিলটা খুঁজছো, এই ফ্রেমের প্রতিটা শর্ট সিনেম্যাটিক লাগবে তোমাদের। এই লাল মাটির জঙ্গল তোমাদের কোনোভাবেই নিরাশ করবে না। এবার আসি কি করে যাবে। হাওড়া থেকে বিভিন্ন ধরনের ট্রেন পাওয়া যায়, সেটা করে তোমাদেরকে চড়ে আসতে হবে ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকে গাড়ি বা অটো করে সোজা চলে আসতে পারো বেলপাহাড়ি বা কাঁকড়াঝোড়ে। রোড ট্রিপ করলে তোমাদের গাড়িতে করে আসতে হবে NH16, যেখান থেকে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি। মোটামুটি ডিস্টেন্স 210 থেকে 220 কিলোমিটার। 5 ঘন্টার মতন সময় লাগবে তোমাদের এই রোড ট্রিপে। কোথায় থাকবে? কাঁকড়াঝোড় বা বেলপাহাড়ির আশেপাশে বেশ কিছু সুন্দর ক্যাম্প আছে, তোমরা নিজেদের পছন্দ মতন আগে থেকেই বুক করে এখানে আসতে পারো। এবার আসি খরচের খাতায়। মোটামুটি খরচ পড়তে পারে 3 থেকে 5 হাজার টাকার মতন, কিন্তু ওই যে বললাম, তোমরা কোন জায়গায় থাকছো তার উপরই কিন্তু পুরো ট্রিপের খরচটা নির্ভর করবে। কুলডিয়া আমাদের লিস্টের 6 নম্বর ডেস্টিনেশন। এমন একটা জঙ্গল যার পরতে পরতে লুকিয়ে আছে একটা অদ্ভুত নিস্তব্ধতা আর গা ছমছমে থ্রিল। যারা একটু হার্ডকোর ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি ভাইবটা খুঁজছো, তাদের জন্য এই জায়গাটা একদম দারুণ। জায়গাটার নাম কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। কুলডিয়া মানে কোনো সাধারণ সাফারি নয়। এখানে মাত্র 100 টাকার বিনিময়ে পার গাড়ি জঙ্গলে প্রবেশ করতে পারে, আর তোমাদের পার হেড মাথাপিছু খরচ পড়বে 40 টাকা করে মাত্র। মানে মাত্র 140 টাকায় তোমরা কিন্তু জঙ্গলের এন্ট্রি পেয়ে যাবে। এখানকার আসল রহস্যটা লুকিয়ে আছে এই জঙ্গলের অদ্ভুত নীরবতার মাঝে। একটু ভাবো তো, বিশাল সব শাল আর মেহগিনি গাছের গহীন অরণ্যের বুক চিরে তোমাদের সাফারি জিপটা এগোচ্ছে। চারদিকে এতটাই চুপচাপ যে কোনো শুকনো পাতা পড়ার শব্দ বুকে ছ্যাত করে ওঠে। যে কোনো মুহূর্তে এই গভীর ঝোপের আড়াল থেকে রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে আসতে পারে প্রকাণ্ড সব বড় হাতির পাল।
কিংবা বাইসনের দল। সাফারির প্রতিটা বাঁকে কিছু না কিছু অদ্ভুত সাসপেন্স তোমরা দেখতেই পাবে। তার সাথে হরিণ, চিতাবাঘ, বুনো শুয়োর এবং বিভিন্ন ধরনের পাখি তো তোমরা এখানে দেখতেই পাবে। আর হ্যাঁ, প্রতিটা গাছের ডালে তোমরা এখানে বানরও দেখতে পাবে। মানে বলতে পারি এক কথায় এই ফিল্ডটা কিন্তু অনবদ্য লাগবে তোমাদের। এবার আসি কি করে যাবে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে তোমাদেরকে চলে আসতে হবে বালাসোর স্টেশনে। সেখান থেকে যে কোনো গাড়িতে উঠে নীলগিরি হয়ে খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারো এই জায়গাতে। আর যারা রোড ট্রিপের প্ল্যান করছো তারা সোজা NH-16 ধরে বালাসোরে আসো। সেখান থেকে নীলগিরি ম্যাপে মেরে সোজা চলে আসো এই জঙ্গলে। মোটামুটি 230 কিলোমিটারের জার্নি আর 5 ঘন্টার মতন তোমাদের ড্রাইভ করলে সময় লাগবে। কোথায় থাকবে? কুলডিয়া থাকার আসল রোমাঞ্চটা হলো জঙ্গলের একদম কোর বা বাফার এরিয়ার কাছাকাছি থাকা। উড়িষ্যার ফরেস্ট ডিপার্টমেন্টের কুলডিয়া নেচার ক্যাম্প এখানকার সব থেকে বেস্ট অপশন। এবার আসি খরচের খাতায়। 1 বা 2 দিনের জন্য এই ট্রিপ প্ল্যান করলে তোমাদের মোটামুটি খরচ পড়তে পারে 4 থেকে 6 হাজার টাকার মতন, যদি তোমরা গভর্নমেন্ট প্রপার্টিতে থাকার প্ল্যান করো তাহলে। মুকুটমণিপুর আমাদের লিস্টের 7 নম্বর ডেস্টিনেশন। বাঁকুড়ার লাল মাটির দেশে লুকিয়ে থাকা একটা বিশাল নীল জলের সাম্রাজ্য। জায়গাটার নাম মুকুটমণিপুর। একটু ভাবো, ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধের ওপর দিয়ে তোমরা যখন হেঁটে চলেছ, চারপাশে বিশাল নীল জল আর অন্য পাশে শাল পলাশের জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়। সূর্যাস্তের সময় কংসাবতী আর কুমারী নদীর এই বিশাল মোহনার উপর যখন তোমরা বিকালের লাল আভা এসে পড়ে, দৃশ্যটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। চাইলে বোট ভাড়া করে জলের মাঝখান দিয়ে বিভিন্ন আইল্যান্ডের ছোট্ট একটা ট্যুরও করে আসতে পারো তোমরা। কিভাবে যাবে? হাওড়া বা সাঁতরাগাছি থেকে সোজা রূপসী বাংলা ধরে চলে আসো বাঁকুড়া স্টেশনে। সেখান থেকে বাস বা গাড়ি করে মুকুটমণিপুরের দূরত্ব মোটামুটি 55 কিলোমিটার। রোডে আসতে চাইলে তোমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে বাঁকুড়া অথবা আরামবাগ হয়ে সোজা চলে আসতে পারো মুকুটমণিপুর। দূরত্ব 250 কিলোমিটার আর সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতন। কোথায় থাকবে? মুকুটমণিপুর ড্যামের একদম কাছেই সোনাঝুরি নেচার রিসর্ট। এখানে থাকলে তোমাদের দারুণ লাগবে, কিন্তু তাছাড়াও মুকুটমণিপুরে থাকার জন্য অনেক কটা চিপ অ্যান্ড বেস্ট অপশনও আছে। এবার আসি খরচের খাতায়। মুকুটমণিপুর ট্রিপ প্ল্যান করলে তোমাদের টোটাল খরচ পড়তে পারে 2500 থেকে 3500 টাকার মতন, যদিও সেটা পুরোপুরি ডিপেন্ড করে তোমরা কোন জায়গায় থাকছো তার উপরে। মৌসুনী আইল্যান্ড আমাদের লিস্টের 8 নম্বর ডেস্টিনেশন। সমুদ্রের ধারে তাঁবুতে রাত কাটানো এবং বারবিকিউর এক অদ্ভুত মায়াবী পরিবেশ। যারা উইকেন্ডের একদম গোয়ার মতন একটা বিচে ক্যাম্পিংয়ে ভাইব করছো, তাদের জন্য মৌসুনী দ্বীপ হতে পারে একটা পারফেক্ট জায়গা। তবে হ্যাঁ, গোয়ার সাথে কম্পেয়ার করলেও এখানকার প্রাইস কিন্তু অনেকটাই সস্তা, তাই সত্যি বলতে গেলে গোয়ার সঙ্গে তুলনা করাটা হয়তো একটু ভুলই হবে। একটু ভাবো, রাত্রেবেলা সমুদ্রের পাড়ে জ্বলছে ক্যাম্প ফায়ার, কানে আসছে ঢেউয়ের গর্জন, আর মাথার উপর খোলা আকাশে হাজার হাজার তারা। শহরের কোলাহল থেকে বহু দূরে সমুদ্রের এত কাছাকাছি রাত কাটানোর একটা দারুণ এক্সপিরিয়েন্স। সঙ্গে এখানকার বিচ ক্যাম্পগুলোর অসাধারণ খাওয়া দাওয়া। এরা কি করে এত কম দামে এত কিছু দেয়, সত্যি আমার ভাবতে অবাক লাগে। কি করে যাবে? শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে সোজা নামখানা চলে আসো। সেখান থেকে টোটো করে পাতিবুনিয়া বা হুজুতের ঘাটে চলে আসো। তারপর নদী পেরিয়ে আর একটা টোটো ধরে যে কোনো বিচ ক্যাম্পে তোমরা পৌঁছাতে পারবে। আর যদি গাড়ি নিয়ে আসো তাহলে NH-117 ধরে সোজা নামখানা। সেখান থেকে ব্রিজ পেরিয়ে মৌসুনী, দূরত্ব মাত্র 110 কিলোমিটার। কোথায় থাকবে? মৌসুনী মানেই বিচ ক্যাম্প। এখানে প্রচুর বিচ ক্যাম্পের অপশন আছে, তবে আমি প্রেফার করি সি স্কাই ডিলাক্স, ঢেউসাগর, বন্ধুমহলের মতন দারুণ বিচ ক্যাম্পগুলোকে। এবার আসি খরচের খাতায়। 1 বা 2 দিনের জন্য এই ট্রিপ প্ল্যান করলে তোমাদের খরচ পড়তে পারে 1000 থেকে 1500 টাকার মতন, যাতে খাওয়া দাওয়ার সাথে থাকা সবই কিন্তু ইনক্লুডেড থাকবে। লালগঞ্জ আমাদের লিস্টে 9 নম্বর ডেস্টিনেশন। কলকাতার খুব কাছেই লুকিয়ে আছে একটা একদম আনকোরা আনএক্সপ্লোর্ড সমুদ্র সৈকত। জায়গার নাম লালগঞ্জ। বকখালির খুব কাছে হলেও এই জায়গাটার কথা আজও খুব কম মানুষই জানে। একদিকে গভীর ম্যানগ্রোভ আর ঝাউবন, আর অন্যদিকে নির্জন সমুদ্র সৈকত। বাটার সময় সমুদ্রের জল অনেকটাই পিছিয়ে যায়, তবে এই আইল্যান্ডে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার মায়াবী দৃশ্যটা একেবারে অন্যরকম। কিভাবে যাবে? ট্রেনে বা বাসে করে শিয়ালদা থেকে নামখানা পৌঁছাতে হবে। সেখান থেকে একটা টোটো ধরে তোমাদের চলে আসতে হবে লালগঞ্জে। আর হ্যাঁ, লালগঞ্জ পৌঁছানোর জন্য কিন্তু কোনো খেয়াত বা নদী পার হতে হয় না। কোথায় থাকবে? এখানে থাকার বেশি কিছু অপশন নেই, তবে ঘরে বাইরে বিচটে তোমরা কিন্তু প্রেফার করতেই পারো। খরচ 1 রাত 2 দিনের এই অফবিট ট্রিপের জন্য তোমাদের জনপ্রতি খরচ পড়তে পারে 1,500 থেকে 2,000 টাকার মতন। সুন্দরবন আমাদের লিস্টে 10 নম্বর ডেস্টিনেশন। একটা জায়গা যেখানে পদে পদে বিপদ আর বেঁচে থাকার সার্ভাইভাল লড়াই।
পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, আর তার রহস্য অপার। যারা হার্ডকোর ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারির ফিল চাইছো তাদের জন্য সুন্দরবনের কোনো ব্যতিক্রম হয় না। বোটের ইঞ্জিনের শব্দ ছাড়া এখানে কোনো আওয়াজ নেই। যে কোনো মুহূর্তে খাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার, বা কোথাও ঘাপটি মেরে শুয়ে আছে কোনো কুমির। তাছাড়াও এখানে তোমরা দেখতে পাবে অসংখ্য পাখি এবং বিভিন্ন ওয়াচ টাওয়ার। তবে সত্যি কথা বলতে গেলে সুন্দরবন মানুষে যায় শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার দেখার টানে। কারণ কি, এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ম্যান ইটার। কী করে যাবে? শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে ক্যানিং, সেখান থেকে অটো করে চলে আসতে হবে তোমাদেরকে সজনেখালি ঘাট। তাছাড়া তোমরা চাইলে গোদখালি ঘাট থেকেও কিংবা ঝড়খালি থেকেও সুন্দরবনকে এক্সপ্লোর করতে পারো। আর যারা রোড ট্রিপের প্ল্যান করছো, কলকাতা থেকে গাড়ি বা বাইক নিয়ে সোজা বাসন্তী হাইওয়ে ধরে গোদখালি বা ঝড়খালি, দূরত্ব মোটামুটি 100 কিলোমিটারের মতন। কোথায় থাকবে? সুন্দরবনে থাকার জন্য প্রচুর অপশন আছে। সাধারণত আমরা যদি কোনো বোট ভাড়া করে এখানে আসি তাহলে তারাই সমস্ত ব্যবস্থা করে দেয়। সেই ক্ষেত্রে খরচ পড়তে পারে 2,500 থেকে 3,000 টাকার মতন। তবে এই এক্সপিরিয়েন্সটা টাকার উপরে কিন্তু ভ্যারিও করতে পারে। এই ছিল কলকাতার রোজকার দমবন্ধ করা কোলাহল থেকে একটু দূরে উইকেন্ড কাটানোর জন্য সেরা 10টা ডেস্টিনেশনের খোঁজ। সমুদ্রের শান্ত গর্জন, পাহাড়ের নিস্তব্ধতা, নাকি গহীন জঙ্গলের ওই গা ছমছমে করা আদিম সাসপেন্স। এর মধ্যে কোন জায়গাটা তোমাদের পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, অফবিট ট্রাভেল আর ওয়াইল্ড লাইফের এমন অনেক আনকাট ভিডিওর জন্য চাঁদের পাহাড় চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাপোর্টই আমাদের আসল এনার্জি। আজকের মতন আমি দীপ এখান থেকেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত স্পিরিটটা বাঁচিয়ে রাখো, চারপাশটাকে এক্সপ্লোর করতে থাকো। স্টে টিউন, টেক কেয়ার।